আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এনটিআরসির অর্থাৎ সিলেবাসের বাংলা অংশ নিয়ে স্কুল এবং কলেজ পর্যায়ের দুইটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ স্কুল পর্যায়েরও এবং কলেজ পর্যায়েরও বাংলা প্রিলিমিনারি যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনারা একটু আমাকে বলেন আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। একটু সমস্যার কারণে আমি আবারও ক্লাসটি কেটে দিলাম, সাউন্ড তখন শোনা যাচ্ছিল না। তো আশা করি এখন স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। একটু আমাকে বলবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আমি একটু সময় নিব, জাস্ট একটু সময় নিব, আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। সবাই একটু খাতা কলম খুলে বসেন। আজকের ক্লাসটা আশা করি প্রাণবন্ত হবে, আপনাদের মনের মতো হবে। আচ্ছা, আমাকে বলবেন আমার কথা কি স্পষ্টভাবে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাউন্ড সব ঠিকঠাক আছে। আমি আর সময় নিব না, আপনাদের অনেক সময় নষ্ট হচ্ছে। আমি এখনই শুরু করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেকেই ক্লাসে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আর দেরি করব না, আপনাদের সময় নষ্ট করব না। আচ্ছা দেখেন, আমি এবার আমার যে আজকে আলোচনার যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এনটিআরসি সিলেবাসে বাংলা যে বিষয়টা, অর্থাৎ আমাদের যে প্রিলিমিনারির জন্যই তো আমরা পড়বো, তাই না? 25 মার্কের, আপনার স্কুল পর্যায়েও বাংলাতে 25 মার্ক এবং কলেজ পর্যায়েও বাংলাতে 25 মার্ক। টপিক কোনগুলো? টপিক হচ্ছে এই 10টি টপিক। এই 10টি টপিক যদি ভালো করে পড়া হয় বা আপনারা যদি ভালো করে সেগুলো প্রিপারেশান নেন বা পড়েন, তাহলে কিন্তু আমাদের এই যে এনটিআরসি সিলেবাসে বাংলা যে টপিকটি রয়েছে, অর্থাৎ বাংলা যেই আমাদের সিলেবাসটি রয়েছে, সেখান থেকে আপনি বাংলাতে অনায়াসে অর্থাৎ 25-এর মধ্যে আপনি 20 পাবেন ইনশাআল্লাহ। তো কীভাবে সেটা পড়তে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের সাথে আগে সাজেশনটা নিয়ে অর্থাৎ সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আপনারা বুঝবেন আসলে আমাদেরকে কিভাবে এটা পড়তে হবে। একটু কষ্ট করে দেখেন, প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার। তো ভাষারীতি আপনারা অনেক আগে এগুলো পড়ছেন যে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের আলোচ্য বিষয় কি, বাংলা ভাষা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, হ্যাঁ, তারপরে বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগীন প্রথম নিদর্শন কোনটি, এই জাতীয় যে প্রশ্নগুলো, হ্যাঁ, ব্যাকরণকে কয় ভাগে ভাগ করা হয়, ব্যাকরণ পাঠের আলোচ্য বিষয় কি কি রয়েছে, এই জাতীয়গুলো যে প্রশ্নগুলো করা হয়। অর্থাৎ কিছু শব্দ আছে তদ্ভব, অদতস্যম, দেশি এবং বিদেশি যে শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এই ভাষারীতির মধ্যে আলোচনা করা হয়। তো এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিব ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, সবাই আমাদের সাথেই থাকবেন আশা করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যার বিরাম চিহ্নের ব্যবহারটা কি? ওই যে আপনারা পড়ছেন না বিরাম চিহ্নগুলো, হ্যাঁ, দাড়ি, কমা, সেমিকোলন, এই যেগুলো রয়েছে এগুলো কোথায় কোনটা বসে, কোনটার ক্ষেত্রে কতটুকু থামতে হবে, কোনটার জন্য আমাদেরকে কয় মিনিট করে থামতে হয়, কত সেকেন্ড করে থামতে হয়, মিনিট তো আর না, হ্যাঁ, সেকেন্ড, হ্যাঁ, থামতে হয়, এক বলার দ্বিগুণ সময়, হ্যাঁ, এক বলতে যেই সময়, কমার জন্য কতটুকু থামতে হবে, হ্যাঁ, তারপর সেমিকোলনের জন্য আমাদেরকে থামার প্রয়োজন আছে কি না, কোনটির জন্য থামার প্রয়োজন নেই, হ্যাঁ, এই জাতীয় যেই প্রশ্নগুলো সেগুলো এই বিরাম চিহ্নের মধ্যে আলোচনা করা হয়। আমরা ভাষারীতি এবং বিরাম চিহ্ন কি কি পাবো আমি সেগুলো আপনাদেরকে বলছি।
এরপরে হচ্ছে বাগধারা এবং বাগবিধি। দেখেন বাগধারা নিয়ে আপনারা অনেক আগে থেকেই জানেন, বাগধারাগুলো আপনারা অনেক মজা করেই তো পড়েন, তাই না? হ্যাঁ, অনেক বাগধারাই তো আছে, সেই বাগধারাগুলো নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ আমাদের আসবে 2 নম্বরে। 2 নম্বর বলতে আসলে এমন না যে 1-2 করে আসবে, এখান থেকে আমাদের টোটাল এই যে টপিক 10টি টপিক রয়েছে এখান থেকে টোটাল 25টি প্রশ্ন আসবে, সেখান থেকে আপনি 25টির আনসার করতে হবে। অর্থাৎ টোটাল তো 100টা এমসিকিউ আসবে, বাংলা থেকে আসবে। আমাদের স্কুল এবং কলেজে উভয়ে অথবা স্কুল পর্যায়ে 2 যারা এইচএসসি পাশে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন আপনারাও সেই সুযোগটা পাবেন। অর্থাৎ যাদের এইচএসসি পাস এখন কলেজ সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে, আপনারাও চাইলে এই এনটিআরসির শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে সহকারী শিক্ষক, মৌলবী, অথবা আপনারা বলতে পারি ইবতেদায়ী শিক্ষক, অর্থাৎ মাদ্রাসার যেই প্রাথমিক বিদ্যালয়টা যেটা রয়েছে, প্রাথমিক সেকশন যেটা রয়েছে সেখানেও আপনারা শিক্ষক হতে পারেন। সেখানে বেতন হতে পারে আপনাদের জন্য 11 থেকে 12,000 টাকার মতো সম্ভবত। যাই হোক, এবার আসি আমরা ভুল সংশোধন বা শুদ্ধকরণ। এখানে কিছু কিছু বানানে ভুল দেওয়া থাকে, ভুলগুলো যেটা 4টি অপশন থাকবে, তো সেখান থেকে একটা ভুল দেওয়া থাকবে আর বাকিগুলো সঠিক দেওয়া থাকবে। বলবে এখানে ভুল কোনটি, তো ভুলটা দাগাবা। আবার এমনও আছে যে এখান থেকে দেখা যাচ্ছে 4টি অপশন ভুল দেওয়া থাকবে, একটা সঠিক দেওয়া থাকবে, তাহলে আমাদেরকে সঠিকটাই দাগাতে হবে। প্রশ্নে যেটা বলে আমরা সেটাই করতে হবে। এরপরে আছে যথার্থ অনুবাদ। দেখেন এখানে কিছু অনুবাদ একটা ইংলিশ শব্দ দিয়ে দেয়, একটা সেন্টেন্স দিয়ে দেয়, এটাকে বাংলায় অনুবাদ করতে বলা হয়। অথবা বাংলা একটা সেন্টেন্স দিয়ে দেয়, এটাকে ইংলিশে অনুবাদ করতে বলা হয়। অথবা একটা প্রবাদ বাক্য দিয়ে দেয়, এটাকে বাংলায় অনুবাদ করতে হয়। অথবা একটা প্রবাদ বাক্যকে ইংলিশে দিয়ে দেয়, সেটাকে বাংলায় অথবা বাংলায় দিয়ে দেয়, সেটাকে ইংলিশে অনুবাদ করতে হয়। এখানের মধ্যে ঠিক এরকম। এরপরে সন্ধি বিচ্ছেদ, এটা তো আমরা অনেক আগেই পড়ছি, তাই না? আমাদের এসএসসিতে ছিল, আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছি সেখানেও তো আমাদের এই টপিকটা ছিল। কোনটা? এই যে সন্ধি বিচ্ছেদ। তো সন্ধি বিচ্ছেদটা আসলে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, হ্যাঁ, অনেকে এটাকে অনেক বেশি ভয় পায়। তো আমি সন্ধি নিয়ে অনেকগুলো ক্লাস আমার ইউটিউবে আপলোড করছি, প্রয়োজনে সেখান থেকেও দেখতে পারেন, অথবা আমাদের যে ফ্রি কোর্সটা এখন চলতেছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। স্যারে একদম সবগুলো ভেঙে ভেঙে আলোচনা করবো, আশা করি আপনারা কেউ আটকাবেন না। আমি আপাতত আপনাদেরকে সিলেবাসটা নিয়ে আলোচনা করি, তারপরে আপনাদের যে টপিকটা ভালো লাগবে সেটা চয়েস করে দিবেন, আমি সেটার আলোকে ক্লাস নিব। তারপরে আসে কারক এবং বিভক্তি। কারক এবং বিভক্তি সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, যেমন গাছ থেকে পাতা পড়ে, কোন কারকে কোন বিভক্তি? সূর্য পূর্ব দিকে উঠে, হ্যাঁ, এখানে পূর্ব দিকে কোন কারকে কোন বিভক্তি? এরকম বলা হয়ে থাকে না, নাঙ্গলে জমি চাষ হয় অথবা নাঙ্গল দিয়ে জমি চাষ হয়। হ্যাঁ, এখানে নাঙ্গল কোন কারকে কোন বিভক্তি? কলম দিয়ে লেখা হয়, কলম কোন কারকে কোন বিভক্তি? ছেলেরা ফুটবল খেলে, ফুটবল কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ, এই জাতীয় যে প্রশ্নগুলো করা হয় সেটা কারক এবং বিভক্তি থেকে প্রশ্ন করা হয়। তো এটার উপরেও আমি আপনাদের একটা ক্লাস নিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, কারক এবং বিভক্তি নিয়ে পূর্ণাঙ্গ ক্লাস, একদম সবগুলো টপিকে সেখানে সবগুলো উপাদান সেখানে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখেন সমাস এবং প্রত্যয়, আমরা যারা ইন্টারে বাংলা ব্যাকরণ ছিল আমাদের যাদের, তারা এই সমাস এবং প্রত্যয় নিয়ে পড়েছি। যারা ফাঁকি ঝুঁকি দিয়েছেন তাদের জন্য সমস্যা রয়েছে, আশা করি ক্লাসগুলো দেখবেন। আমার যে ক্লাসগুলো ধারাবাহিক হবে সেই ক্লাসগুলো দেখলে আশা করি এগুলো আপনাদের আর সমস্যা থাকবে না। দেখেন এরপরে রয়েছে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ। এখানে অনেক শব্দ, কয়টা থেকে কয়টা পড়ব? অনেকগুলো সমার্থসূচক শব্দ রয়েছে, সেইগুলো থেকে আমরা কিভাবে পড়ব? এখানে শুধুমাত্র বিগত বছরের প্রশ্নগুলো, যেগুলো বিগত এনটিআরসি পরীক্ষাতে এসেছিল, 3য় থেকে 8ম নিবন্ধন পরীক্ষাতে যেগুলো এসেছিল সবগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এগুলোর জন্য বাড়তি আর পড়তে হবে না, সেখান থেকে কমন আসবে। অর্থাৎ প্রতিশব্দ এবং বিপরীত শব্দ, যেটাকে আমরা সিনোনিম ইন্টিনিম বলি বাংলার ক্ষেত্রে, সেগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো সেখান থেকেই কমন আসে, এগুলো আর অতিরিক্ত বাড়তি পড়তে হয় না। তা আমি এটার জন্য আপনাদেরকে একটা হ্যান্ড নোট দিয়ে দিব, সেটা আপনারা পড়লেই সেখান থেকে কমন পাবেন। তারপরে দেখেন বাক্য সংকোচন। বাক্য সংকোচন নিয়ে আপনারা অনেক ধারণা আপনাদের আছে। বাক্য সংকোচন আপনারা অনেক আগেও পড়েছিলেন, তাই না? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত বলেন তো, কারো প্রশ্ন আছে এই পর্যন্ত?
কারো কি প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, দেখেন এই বাক্য সংকোচনগুলো জিনিসটা হচ্ছে আসলে এক কথায় প্রকাশ করা। আকাশে সরে যে খেসর, অকাল পক্ক হয়েছে যার, হ্যাঁ, যেই গাছ কি জানি ওষুধি কি জানি বলে, যেই গাছ অন্য গাছে জন্মায়, ফরগাছা, এই জাতীয় যেগুলো অর্থাৎ এক কথায় প্রকাশ করে, এরকম অনেকগুলো আছে না, সেগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয় বাক্য সংকোচন, বলতে পারি এক কথায় প্রকাশ। ঠিক আছে, তারপরে আমাদের লিঙ্গ পরিবর্তন আসে। আপনারা জানেন লিঙ্গ পরিবর্তন নিয়ে অনেক ধারণা আপনাদের মধ্যে রয়েছে। আচ্ছা, যেমন কোনটি স্ত্রীবাচক লিঙ্গ, কোনটি পুরুষবাচক লিঙ্গ, হ্যাঁ, তারপরে হচ্ছে রজক স্ত্রীবাচক, এটার তো আপনার পুরুষবাচক কি, বা রজকিনীর পুরুষবাচক কি, এই জাতীয় যেগুলো আসে সেগুলো, যেমন ডাইনি, হ্যাঁ, এটা নিত্য স্ত্রীবাচক বলবেন, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক, সেটা হচ্ছে ডাইনি। তো এখান থেকে বেশি না, মাত্র 3-4টা রুলস রয়েছে, সেগুলো পড়লে আশা করি লিঙ্গ পরিবর্তনটা এবং বাক্য সংকোচনের জন্য যারা নবম দশম শ্রেণীর বই ফলো করতে চান, সেখান থেকে যে এক কথায় প্রকাশগুলো রয়েছে সেগুলো পড়লে আপনার এটাও কভার হয়ে যাবে। আর সমার্থক এবং বিপরীতার্থক শব্দ রয়েছে, আপনারা সবাই মিজানুর রহমানের একটা বই রয়েছে, সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। এই বইটা যদি কষ্ট করে একটু পড়তে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাকে আর বাড়তি কোথাও পড়তে হবে না। হ্যাঁ, ওইটার মধ্যেই বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো পড়লে আপনি 100% প্রিলিমিনারি পাস করতে পারবেন, এত কঠিন কিছু না। তারপরে হচ্ছে এখানে এগুলো তো আপনার সমাস এবং প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে অনেক আগেরই আলোচনা, যেমন গায়ে হলুদ কোন সমাস বলতে পারবেন, ঘর জামাই কোন সমাস বলতে পারবেন, দেখি কেউ একজন বলেন তো গায়ে হলুদ কোন সমাস। তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী কোন সমাস বলেন, পারবেন? শিক্ষামন্ত্রী, দেখেন আগে কি আছে শিক্ষা, পরে কি আছে মন্ত্রী, শিক্ষামন্ত্রী, মাঝখানে অনেক কথা আছে যেগুলো বলা হয় নাই, যেমন শিক্ষা বিষয়ক মন্ত্রী, এই যে বিষয়ক কথাটা নাই, মাঝখানের কথাগুলো যখন লোপ পায়, মানে মধ্যপদ যখন লোপ পায়, তখন সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। যাই হোক, আমরা এখন আলোচনা করব কোনটা, যেটা আজকে একেবারে পড়ানো যায়, যেহেতু আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, একেবারে পড়ানো যায়, আপনারা বুঝবেন, সেরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমার কাছে আজকে মনে হচ্ছে যে আজকে শেষ করার মতো, বোঝানোর মতো একটা টপিক হচ্ছে ভুল সংশোধন এবং বা শুদ্ধকরণ। এই টপিকটা আপনাদেরকে আজকে পড়ানোর মতো আমার কাছে মনে হচ্ছে। আমার কাছে আজকে মনে হচ্ছে যে আপনাদেরকে এইটাই পড়ানো উচিত, কোনটা, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, এই বিষয়টা আপনাদেরকে আজকে পড়ানো যায়। আর আপনাদেরকে আবারও আমি বলি, আপনারা যারা এইচএসসি পাস করেছেন, আপনাদের মধ্যে যারা রয়েছে, তারা চাইলে এনটিআরসির এই সিলেবাসটা ফলো করে স্কুল পর্যায়ে 2 এর জন্য প্রস্তুতি নিতে পারে। সেখান থেকে পাস করলে অবশ্যই আপনি এর মধ্যেই অনার্সটা শেষ করতে পারবেন এবং আপনি একটা সরকারি চাকরিও বলা যায় আপনি সেটারও আওতাভুক্ত হবেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আজকে ভুল সংশোধন। আচ্ছা স্যার, ভুল সংশোধনগুলো কেমন আসে পরীক্ষাতে? দেখেন ভুল সংশোধনগুলো কিভাবে আসে, বলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। দেখেন আমি কিন্তু প্রশ্ন লিখব, প্রশ্নের মধ্যেই কিন্তু রুলস নিয়ে আলোচনা করব। নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, যেমন আমি যদি লিখি বুদ্ধিজীবী, 2 নম্বরে লিখলাম বুদ্ধিজীবী, 3 নম্বরে লিখলাম বুদ্ধিজীবী, 4 নম্বরে লিখলাম দেখেন এখানে কোনটি সঠিক, আপনারা কেউ একজন বলেন তো নিচের কোনটি সঠিক। ওই যে আমাদের যে প্রশ্নটা ছিল কি, ভুল, সেটাকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে, অথবা সেখানে আমাদের 4টা অপশনে ভুল দেওয়া থাকবে আর 3টে অপশনে ভুল দেওয়া থাকবে, একটাতে সঠিক দেওয়া থাকবে, সঠিকটা আমাদেরকে লিখতে হবে। আমাদের প্রশ্নের দিকে তাকাইতে হবে, প্রশ্নে কি বলছে, বলছে নিচের কোনটি সঠিক, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে কোনো একটা সঠিক হবে, বাকি 3টা ভুল দেওয়া থাকবে। তা আপনারা বলেন তো নিচের এখানে কোনটা সঠিক। তো আমরা এখানে দেখলাম যে সাফরিয়া জান্নাত শ্রীন, আমাদের শারমিন শিমু বলতেছে স্যার 2 নম্বরটা সঠিক। হ্যাঁ, আমাদের রোশন আফরোজ রেশমা বলতেছেন যে স্যার 4 নম্বরটা সঠিক।
অসংখ্য ধন্যবাদ। আমাদের মারজুকা জাহান 4 নাম্বারটা সঠিক। জি ওয়ালাইকুম আসসালাম মরিয়ম আক্তার। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্লাসটা শেয়ার করবেন এবং বিভিন্ন শিক্ষামূলক গ্রুপগুলোতে এটা শেয়ার করবেন। দেখেন আপনারা অনেকেই লিখছেন, অনেকের আবার হয় নাই, অনেকে বুঝছেন। তো এই নিবন্ধন বিষয়টা হচ্ছে একটু ধৈর্যের বিষয়। এটার জন্য আগে থেকে একটু ধৈর্য ধরতে হবে। যদি একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে, একবারই পাস করতে পারবেন। অর্থাৎ আমাদের যত চাকরির যত সেক্টর রয়েছে সবচেয়ে মানে দুর্নীতি নাই বললেই চলে এই সেক্টরে। অর্থাৎ আমাদের এনটিআরসিতে কোনো দুর্নীতি নাই, এখানে আপনি পাশ করলেই নিয়োগ পাবেন, কোনো ধরনের সমস্যা নাই আপনার জন্য, আপনি অবশ্যই সুপারিশপ্রাপ্ত হবেন। শুধু এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরা ছাড়া এটাতে আপনি ভালো একটা আপনি অ্যাপোর্ট এখান থেকে পাবেন না। মেইন হচ্ছে ধৈর্য ধরতে হবে। দেখেন ধৈর্য ধরার জন্য আমাদের ক্লাসগুলো দেখতে হবে অথবা নিজেকে স্টাডি করতে হবে। নিচের কোনটি সঠিক? দেখেন এখানে আপনারা অনেকে লিখছেন স্যার প্রথমটা, কেউ বলছে দ্বিতীয়টা, কেউ তৃতীয়টা, কেউ চতুর্থটা, তো বেশিরভাগই চতুর্থটা। আবার আমাকে একজন বলছেন যে হোসাইন স্যার 2 নাম্বারটা। দেখেন ভাই আপনি 2 নাম্বারটা বলছেন, আমি আপনাকে একটু বলি, একটু মাথায় রাখেন জিবি দেখেন এখানেও আছে জিবি, এখানেও আছে জিবি, এখানেও আছে জিবি, এখানে আছে জিবি, বুদ্ধিজীবী। শেষে যে জায়গায় জিবি থাকে, আমি আবার বলি, শেষে যেই জায়গায় জিবি থাকে প্রত্যেকটা জিবি কিন্তু দীর্ঘইকার হয়। অর্থাৎ প্রত্যেকটা জিবি কি হবে? দীর্ঘইকার হবে, দীর্ঘইকার দিয়ে হবে। তো আমরা জানি দীর্ঘইকার হচ্ছে এইটা, তাই না? তাহলে প্রত্যেকটা জিবি, এই যে বি সবগুলো কি হবে? দীর্ঘিকার দিয়ে হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। জিবি জাতীয় শব্দ যা রয়েছে সবগুলো কি হবে? দীর্ঘিকার দিয়ে হবে। তাহলে আমাদের এইটা রস্বীকার, এটাও রস্বীকার, ভুল হয় নাই। এটা দীর্ঘিকার, এটা রস্বীকার, এটাও হয় নাই। দেখেন এটা রস্বীকার, এটা দীর্ঘিকার, এটাও হয় নাই। দেখেন এখানে দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার, এটা হচ্ছে সঠিক। অর্থাৎ জিবি জাতীয় যত শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দ কি হবে? দীর্ঘইকার দিয়ে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা দিয়ে দেই যেন আপনারা করতে পারেন, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি। দেখেন এখানে আমি যদি বলি, এখানে আমি আরেকটা দেই, কৃষিজীবী, এটা আপনারা করবেন। অসুবিধা, আমার কাছে আরো মার্কার রয়েছে। যেটা সঠিক সেটা আপনারা লিখবেন। এখানে কোনটা সঠিক হবে আপনারা সেটা লিখেন, কোনটা সঠিক হবে বলেন তো? নিচের কোনটি সঠিক? কৃষিজীবী কোনটা হবে বলেন, আপনারা বলেন, আপনারা একটু বলেন কোনটা সঠিক হবে। আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা তো এখন থেকে জানেন আমাদের এই গ্রুপগুলোতে ক্লাস হচ্ছে এবং এমনকি নিয়মিত ক্লাসগুলোই হচ্ছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আপনাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের সাথে এই ক্লাসটি শেয়ার করবেন। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস আমি সরাসরি এখন ইউটিউবে আপলোড করে দিচ্ছি, সেখান থেকেও যারা ফেসবুকে দেখতে অসুবিধা সেখান থেকেও আপনারা ক্লাসগুলো দেখতে পারেন। আর আমি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে প্রতিদিন ক্লাস নেওয়ার একটা চিন্তা ভাবনা আমি করে রেখেছি। আচ্ছা অনেকেই আপনারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। দেখেন আমাদের দরকার কি? জিবি, এই যে জিবি, দেখেন জিবি, তাই না? তো আমরা বললাম যত জিবি থাকবে প্রত্যেকটা জিবি কি হবে? দীর্ঘইকার দিয়ে হবে। তাহলে এখানে রস্বীকার, এখানে রস্বীকার, এটা হবে না। এখানে দীর্ঘইকার রয়েছে, এখানেও দীর্ঘইকার, হ্যাঁ এটাই সঠিক। এটা রস্বীকার, এটা দীর্ঘইকার হবে না। এটা দীর্ঘইকার, এটা রস্বীকার, এটাও হবে না। তাহলে আমাদের প্রথমটাই সঠিক। আর এইটা দিয়ে, এই যে প্রশ্নটা বললাম যত জিবি রয়েছে এটা দিয়ে আপনার তৃতীয় থেকে, আমরা তো এখন 19তম শিক্ষক নিবন্ধন, 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসছে। আপনারা বইগুলো যদি একটু খোলেন, খুললে এখান থেকে দেখতে পাবেন যে এই রুলসটা প্রত্যেকটা জায়গাতেই এসেছে। আশা করি যত জিবি থাকবে প্রত্যেকটা জিবি আপনারা সেখানে দীর্ঘিকার দিয়েই লিখবেন, কারো যেন কোনো অসুবিধা না হয়, আর খাতায় লিখে রাখতে পারেন। ধন্যবাদ। এটা তো বুঝছেন তাই না?
এটুকু পর্যন্ত বুঝছেন কি না বলেন, যে স্যার আমরা এটুকু পর্যন্ত বুঝছি, আমাদের কোনো অসুবিধা নাই, বলেন এটুকু পর্যন্ত বুঝছেন কি না? বুঝছেন না? আপনারা এটুকু পর্যন্ত বুঝছেন, ঠিক আছে, ওকে। আচ্ছা আমি এবার এটাও মুছে ফেললাম। এবার এটা ধরতে পারেন আপনারা আমাদের 1 নাম্বার সূত্র ধরতে পারেন, এটা 1 নাম্বারটা। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 2 নাম্বারটা। সেটা কি 2 নাম্বারটা? দেখেন 2 নাম্বারটা একটু সহজ করেই দিচ্ছি, হ্যাঁ। আলী, আমি তার আগে উদাহরণ কি লিখবো? উদাহরণ দিয়ে দেই, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। 1 নম্বরে সোনালী, 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 দেখেন আমাদের কোনটা সঠিক আপনারা একটু বলেন তো, এখানের কোন বানানটা সঠিক। তারপর আমি সূত্রের মধ্যে যাব, ঠিক আছে? আপনাদেরকে আগে প্র্যাকটিস করাচ্ছি, তারপর আমি সূত্রের মধ্যে যাব। আগে দেখেন কোনটা সঠিক, আপনারা নিজেরা কমেন্ট করেন এখান থেকে কোনটা সঠিক, নিচের কোনটি সঠিক। সোনালী, 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 সবগুলোই কিন্তু সোনালী। এখন সোনালী বলতে কোনটা এখানে সঠিক বলেন তো? আচ্ছা 2টা মনে হয় একরকম হয়ে গেছে, হ্যাঁ তাই না? আমি এটাকে একটু ইয়ে করে দিই, চেঞ্জ করে দিই, কারণ 2টা একরকম হয়ে গেছে তো। হ্যাঁ এবার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলেন, এবার আপনারা বলেন কোনটা সঠিক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন KM শাইকাত খন্দকার, শারমিন শিমু যুক্ত হয়েছেন আমাদের সাথে, আখিমনি আফরোজ লাকি, আলিশা জান্নাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, মারজুকা আনাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, রোশন। আমাদের বেশিরভাগই কিন্তু সবারই আনসার হচ্ছে স্যার 1 নাম্বারটা হবে, 1 নাম্বারটা হবে। দেখেন এখানে আমাদের ভুলটা, জাস্ট একজনের সঠিকটা লিখছে, সে বলছে স্যার 3 নাম্বারটা হবে, কিন্তু আমাদের সঠিক আনসারটা 3 নাম্বার হবে। এখন বলেন যে স্যার 1 নাম্বারটা কেন হলো না? ও মাগো, এখানে 1 নাম্বারটা তো হওয়ার কথা ছিল, কেন হলো না? এটার 1 নাম্বার কারণ হচ্ছে, যখন আমরা পদের শেষে, পদ বলতে কি, যে কোনো শব্দকে আমরা পদ বলবো, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। একটা বাক্যে যতগুলো শব্দ পাবো প্রত্যেকটা শব্দকে একটা পদ বলে। দেখেন এইখানে বলছে নিচের কোনটি সঠিক, এটা একটা বাক্য, এই বাক্যের এই নিচের একটা পদ, কোনটি একটা পদ, সঠিক এটা একটা পদ। প্রত্যেকটা পদ, দেখেন আমি বলছি পদের শেষে, পদ বলতে এটা শেষে, এটা শেষে, এটা শেষে, পদের শেষে যদি কখনো আলি সাউন্ড হয়, আলি 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 সাউন্ড হয়, দেখেন আলি, দেখো সোনালি, সোনাযোগ আলি, হ্যাঁ আলি আলি সাউন্ড রয়েছে, তখন কিন্তু সে আলিটা রস্যিকার দিয়ে হয়। কি হয়? রস্যিকার দিয়ে হয়। তাহলে আমাদের এখানে দীর্ঘিকার দিয়ে বলা আছে, এটা ভুল। দেখো সোনালি, এখানে বানানটাই তো ভুল। দেখেন এখানে সোনাযোগ আলি, দেখেন আলিটা রস্যিকার দিয়ে রয়েছে, তাহলে এটা আমাদের সঠিক। সবসময় মাথায় রাখতে হবে আলি প্রত্যয়যুক্ত যত শব্দ রয়েছে প্রত্যেকটাই কি হবে? রস্যিকার দিয়ে হবে। আমি আবার বলি, আলি প্রত্যয়যুক্ত যত শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দই রস্যিকার দিয়ে লিখতে হয়। আশা করি আপনাদের আর কারো কোনো ভুল হবে না। মাথায় রাখবেন আলি প্রত্যয়যুক্ত প্রত্যেকটা শব্দই রস্যিকার দিয়ে হয়, তাহলে এটা আমাদের রস্যিকার দিয়েই লিখতে হবে। আমি আপনাদেরকে এরকম আলি প্রত্যয়যুক্ত আরেকটা দিয়ে দিচ্ছি যেন আপনাদের আর কারো ভুল না হয়। দেখেন আমি যদি বলি বর্ণালী, বর্ণালী, দেখেন এখানে কোনটা সঠিক একটু আপনারা বলেন তো। বর্ণালী, 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 এটা হচ্ছে বর্ণালী। ওকে, আগেরগুলো হচ্ছে বর্ণালী আর পরেরগুলো হচ্ছে বর্ণালী।
ওকে, তাহলে আমরা এখানে কোনটা সঠিক ধরে নিব বলেন তো দেখি। আমি যে সূত্র অর্থাৎ আমাদের রোজ 2তে যেটা দেখাচ্ছি, আলি প্রত্যয়যুক্ত প্রত্যেকটা শব্দ যখন আমরা রসিকার দিয়ে লিখি, তাহলে আমাদের এখানে কোনটা সঠিক হবে বলেন তো। অনেক ধন্যবাদ মার্জুকা আনাম আমাদের সাথে যুক্ত হয়েছে। শারমিন শিমুস, আর আমি রিপ্লাই দিব না। হ্যাঁ, তোমারটা হয়েছে, সরি আপনারটা হয়ে যাচ্ছে। আপনি পাস, অবশ্যই পাস, ঠিক আছে। আপনি অনেক ভালো লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি হৃদয় হাসান, 2 নাম্বারটা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝছেন যে স্যার 2 নাম্বারটাই হবে। কিভাবে স্যার? বর্ণালী, বর্ণ যোগ আলী, বর্ণালী। দেখেন বর্ণ যোগ আলী, তাহলে কি হবে? বর্ণালী। এই যে এটা শেষে যেটা আমাদের শব্দটা কিন্তু বর্ণ, পরে কি যুক্ত করছি? প্রত্যয় যুক্ত করছি। প্রত্যয়টা কোথায় বসে? শেষে বসে। ইংরেজিতে যেটাকে সাফিক্স বলা হয় আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটা তো বুঝলাম, আর কারো কোনো অসুবিধা নাই। তারপরও আমি কিছু শব্দ লিখে দেই, যেমন মিতালি, মিতালি, হেয়ালি, খেয়ালি, হ্যাঁ, হেয়ালি, খেয়ালি, মিতালি, সোনালি, রূপালি, হ্যাঁ, রূপালি। তাইলে আমরা সবগুলো কি লিখবো? রস্বীকার দিয়ে লিখবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার আমাদের তো বাড়ির পাশে একটা ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, তাহলে সেখানে কেন সোনালী লেখা আছে? দেখেন এটা হচ্ছে আপনার প্রপার নাউন। আপনি প্রপার নাউন চাইলে যে কোনো স্টাইলে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি চিন্তা করেন যে আমি প্রপার নাউন স্যার এটাকে সোনালী না, এখানে এটাকে আমরা তালব্যস্য দিয়ে লিখবো, তাও আপনার ইচ্ছা। প্রপার নাউন নিজের ইচ্ছা মতো লেখা যায়, কোনো অসুবিধা নাই। যখন আমরা বাংলা বানানে কোনো একটা গদ্যে বা পদ্যে সেটা ব্যবহার করব, তখন সেটাকে আমরা রস্বীকার দিয়ে ব্যবহার করব। কিন্তু আপনি যদি আপনার বাড়ির সামনে যদি লিখে রাখেন যে সোনালী ব্যাংক, সেখানে যদি আপনি দীর্ঘিকার দিয়ে লেখেন, কোনো অসুবিধা নাই, সেই বানানটাও সঠিক। তবে সেটা নাউনের ক্ষেত্রে, প্রপার নাউনের ক্ষেত্রে সেটা সঠিক। কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে না আমি এটাকে একটা কবিতায় লিখব, তখন কিন্তু আপনি আবার এইভাবে লিখতে পারবেন না। তখন কিন্তু আপনাকে সরাসরি বাংলা বানানের নিয়মে এসে সেটাকে করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমরা এটা বুঝলাম। এখন আমি আপনাদেরকে 3 নাম্বার সূত্রে নিয়ে যাচ্ছি, এবং 3 নাম্বার সূত্রের আগে একটা উদাহরণ দিচ্ছি, দেখি আপনারা কেমন পারেন বা কেমন বুঝেন। নিচের কোনটি সঠিক আগে আপনারা একটু করেন। নিচের কোনটি সঠিক? আমি যেগুলো করাচ্ছি এগুলো বিগত বছরে এসেছে, এবং সেখান থেকে আপনাদেরকে রুলস ভিত্তিকভাবে পড়াচ্ছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। নিচের কোনটি সঠিক? দেখেন শিক্ষার্থীরা, আমি এখানে 4টা অপশন লিখতেছি, যেটা সঠিক হবে সেটা আপনারা লিখবেন। আমি লিখতেছি স্টেশন, আমি লিখতেছি স্টেশন, দেখেন এখানে কোনটা সঠিক বলেন তো, কোনটা সঠিক? স্টেশন কোনটা সঠিক? রেল স্টেশন আপনারা অনেক জায়গায় গেছেন, দেখছেন যে রেল স্টেশন, স্টেশন কোনটা সঠিক? কি আগেরটা সঠিক না পরেরটা সঠিক? কোনটা সঠিক সেটা আপনারা নিজেরা বলবেন। আপনারা বলবেন কোনটা সঠিক। আমাদের সাথে যুক্ত হয়েছেন তাহমিনা নাওয়ের, স্যার 1 নাম্বারটা সঠিক, অসংখ্য ধন্যবাদ। মার্জুকা আনাম 1 নাম্বারটা সঠিক। শারমিন শিমু অসংখ্য ধন্যবাদ, 1 নাম্বারটাই সঠিক লিখেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখেন এখানে 1 নাম্বারটাই কিন্তু সঠিক। এখন এটা কিভাবে? আমি যে কথা বলি সঠিক, সঠিক, এই কথাটাই তো ভুল, কারণ এই ঠিক তার আগে স বসে না, ঠিক বলতে হবে। অনেকে ওয়াজের মধ্যে বলে না ঠিক না বা ঠিক, তাইলে আমাদেরকে বলতে হবে ঠিক, সঠিক। এটাই ভুল, এটাই অপপ্রয়োগ, এটা আমাদের শুদ্ধ প্রয়োগ না, অপপ্রয়োগ। আমরা অনেক কথা বলে ফেলি, সেগুলো বলি বিরাট এক গরু ছাগলের হাট, বলি কি বিরাট এক গরু, তারপরে বলি ছাগল, তারপরে শেষে বলি হাট। তাহলে আমাদের যে বিরাট কথাটা সেটা গরুর ক্ষেত্রে বিরাট হয়ে যাচ্ছে। আমরা বলি এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, বলি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, আমাদের দুধটা খাঁটি না, আমাদের গরুটাকে খাঁটি হিসাবে প্রায়োরিটি দিচ্ছি আমরা, তাই না?
তাহলে এই কথাগুলো হচ্ছে কিন্তু ভুল। হ্যাঁ, আমরা এখানে এই যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগটাও কিন্তু আমাদের এইখানে আলোচনার বিষয়, এই শুদ্ধকরণের মধ্যে আলোচনার বিষয়, সেটাও আমরা সামনে আসতেছি। এখানে অনেকগুলো রুলস রয়েছে, সেগুলো দেখাবো। দেখেন এখানে স্যার এইটা কেন সঠিক, স্যার এইটা তো সারা জীবন দেখে আসছি, এটা কেন সঠিক না, এখানে একটু বোঝার বিষয় রয়েছে আপনাদেরকে। আমি যদি বলি সেটা হচ্ছে স্টেশন। দেখেন যেগুলো বিদেশি শব্দ, সব বিদেশি শব্দগুলো সবসময় আমাদেরকে দন্তস্ব দিয়ে লিখতে হয়, বিদেশি শব্দ। এখন বলবেন স্যার স্টেশন কি বিদেশি শব্দ? হ্যাঁ, এটা বিদেশি শব্দ। আর প্রত্যেকটা বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস্ব বসে না। আপনি যদি মনে করেন যে স্যার স্টেশনের মধ্যে আমরা মূর্ধন্যস্ব বসাবো, তা হবে না, কারণ প্রত্যেকটা বিদেশি শব্দই আমাদেরকে দন্তস্ব দিয়ে লিখতে হয়। বিদেশি শব্দ কিভাবে বুঝবো? যেই শব্দগুলোকে ইংরেজিতে লেখা যায়, যেই শব্দগুলো ইংরেজিতে উচ্চারিত হয়। যেমন আপনি স্টেশন এখানে যা লিখছেন এটাকে আবার ইংরেজিতে লেখা যায় স্টেশন, দেখেন একই কথা। যেই শব্দগুলোকে ইংরেজিতে লেখা যায় সেটাই বিদেশি শব্দ। আর বিদেশি শব্দগুলো সবসময় আমাদেরকে কি দিয়ে লিখতে হয়? দন্তস্ব দিয়ে লিখতে হয়। তাহলে সেখানে আপনি স্টেশন কখনোই তা মূর্ধন্য স দিয়ে লেখার কোনো সুযোগ নাই, আপনাকে সেটা দন্তস্ব দিয়ে স্টেশন এইভাবে আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ দন্তস্ব দিয়ে লিখতে হবে। আপনি চাইলেও সেখানে কখনো মূর্ধন্যস্ব বসাতে পারবেন না। কেন? কারণ সেটা বিদেশি শব্দ। আমি আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আপনারা এখন 1%, তাই না? এখন আমি আপনাদেরকে আরও দিলে আপনারা পেরে যাবেন। দেখেন আমি আপনাদেরকে আরও বলি, আমি আরেকটা উদাহরণ দিই, যেমন স্টাফ। দেখেন কোনটা সঠিক আপনারা বলেন তো? এখান থেকে কোনটা সঠিক বলেন? বলেন কোন বানানটা এখানে সঠিক, আপনারা একটু বলেন তো নিচের কোনটি সঠিক? স্টাফ, 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 স্টাফ। দেখেন ফ এর উচ্চারণটা, এটা আমরা অনেক ক্ষেত্রে আমি নিজে ভুল করি। একটা হচ্ছে ফ, একটা হচ্ছে ফ, একটা হচ্ছে প, ফ। আমি নিজেও ভুল করি উচ্চারণটা। তো এই উচ্চারণটা আমাদের কোনটার ক্ষেত্রে এখন কোনটা সঠিক হবে বানান, আপনারা একটু বলেন। অনেকে বলছে যে স্যার প্রথমটা হবে। হ্যাঁ, আপনি একটু ধৈর্য ধরুন, কমেন্ট করুন সবাই। দেখেন আমাদের কিন্তু বানানটার ক্ষেত্রে 4 নাম্বারটা সঠিক, আমাদের 4 নাম্বারটা কিন্তু সঠিক। এটা কিন্তু 4 নাম্বারটা ঠিক, আবারও বললাম সঠিক। 4 নাম্বারটা ঠিক, এটা ঠিক না। কেন? এটা শুধু এই পয়ের কারণে ঠিক না। আর এটা তো বিদেশি শব্দ, অবশ্যই দন্তস্ব দিয়ে হবে, কারণ এটাকে ইংরেজিতে লেখা যায়। ওকে, আশা করি বুঝছেন। আর আমাদের বাংলা বানানের নিয়ম অনুযায়ী এবং বাংলা একাডেমি অনুযায়ী আমাদের এইটাই এখানে এই ফটাই হবে, স্টাফ হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন, এখানেও কারো কোনো অসুবিধা হবে না। এইবার আমরা তাহলে বিদেশি শব্দ যেগুলো আমরা পাইলাম সেগুলো তো সবসময় কি হবে, আশা করি বুঝছেন, সেগুলো তো অবশ্যই আমাদেরকে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। এখন অনেকে এখনও এইভাবে লেখে, আমি দেখলাম অনেক প্রটেস্ট্যান্টের দোকানের মধ্যে এইভাবে এখনও লেখে, প্রটেস্ট্যান্ট এইভাবে এখনও অনেক দোকানের মধ্যে লেখে। এটা সঠিকটা আপনারা কমেন্টে লিখেন, আমি আর অপশন দিব না। এটা সঠিকটা আপনারাই কমেন্টে লিখেন, ঠিক আছে? আমি আরও কিছু লিখি, এগুলো সব আপনারা কমেন্টের মধ্যে লিখবেন, ঠিক আছে? যেগুলো আমি লিখছি এগুলো আপনারা সব কমেন্টে লিখেন। শুধুমাত্র কি লিখবেন, আবার আমি বলি শুধুমাত্র, শুধু বললে মাত্র বলা যাবে না, শুধু উত্তরটাই লিখেন। হ্যাঁ, আমি ভুলটা লিখছি, আপনারা শুধু সঠিকটাই লিখেন, ঠিক আছে?
এগুলো আপনারা শুধু সঠিকটাই লিখেন, ঠিক আছে? ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেকেই লিখেছেন যে পটো স্টেট, অর্থাৎ আমাদের এখানে এটাকে দন্তস্ব করে দিয়েছেন, এটাকেও দন্তস্ব করে দিয়েছেন, এটাকেও দন্তস্ব করে দিয়েছেন, এটাও দন্তস্ব হবে, এটাও দন্তস্ব হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন যে স্যার বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস্ব হয় না। আমরা এই জিনিসটা বুঝে ফেলছি, এখানে কোনো অসুবিধা নাই। আমরা এবার 4 নাম্বারে চলে যাচ্ছি, ঠিক আছে? আপনারা জানেন আমি বাংলা, ইংরেজি এবং জিকে পড়াই। তো জিকে আমি পড়াবো না, জিকে আরেকজন স্যার পড়াবে। গণিত আরেকজন স্যার দিয়ে পড়ানোর চেষ্টা করবো আপনাদের এই ক্লাসগুলো নেওয়ার জন্য। চেষ্টা করব দেখি কতটুকু পর্যন্ত নিতে পারি, হ্যাঁ, যতটুকু পর্যন্ত নেওয়া যায়। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো আপনাদের বিভিন্ন ভার্সিটির যেই গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করার জন্য, যেন বাকিরাও ক্লাসগুলো পেয়ে উৎসাহিত হয় এবং আমাদের ক্লাসগুলো করে। কারণ আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সো আপনারাও যদি ভালো কিছু নিতে চান অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। আর আমাদের যে পেজটা, অভিসার যে পেজটা থেকে ক্লাসটা হচ্ছে, কষ্ট করে সেই পেজে একটা ফলো দিয়ে রাখবেন, যেন আপনাকে কেউ ক্লাসের লিঙ্ক দিতে না হয়, অটোমেটিক যেন নোটিফিকেশান চলে যায়, সেইভাবেই প্রস্তুত থাকবেন আশা করি। তো দেখেন আমি কিন্তু এখন 4 নাম্বারে চলে যাচ্ছি। তার আগে আমি আবারও একটা উদাহরণ দিচ্ছি, আবারও আপনাদেরকে যেটা একটা সঠিক সেটাই দিয়ে দিচ্ছি, দেখি আপনাদের কি অবস্থা, এখন কতটুকু বুঝেন। আচ্ছা, নিচের কোনটি সঠিক? এখানে কোনটি সঠিক? বাঙালি না বাঙালি না পাকিস্তানি না জাপানি? এখানে কোনটি সঠিক আপনি একটু বলেন তো। কোথাও অ্যাড করতে হবে না রে বোন, আপনি এখানেই ক্লাস পাবেন, আপনাকে কোথাও অ্যাড করতে হবে না। কষ্ট করে শুধু অভিসার যে পেজটা রয়েছে, এখন যেখান থেকে ক্লাসটা হচ্ছে সেখানে একটু ফলো দিয়ে রাখলে আপনি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনি কোথাও যেতে হবে না, কারো কাছে ছুটতে হবে না, ক্লাস এখান থেকেই পাবেন। শুধু কি একটু ধৈর্যের বিষয়, একটু ধৈর্য ধরলেই হবে, ঠিক আছে? তো শারমিন লিখেছে যে স্যার 2 নাম্বারটা সঠিক হবে, আলিশা 2 নাম্বারটা, সবাই 2 নাম্বারটা, শুধু তাহমিনা একটু মানে বিগড়ে গেছে, বলা স্যার 1 নাম্বারটা সঠিক। যাই হোক, আমরা আমাদের হোসাইন ভাই তিনিও 2 নাম্বারটা সঠিক লিখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। তারপরে আমাদের সুরাইয়া কবির, সেও 2 নাম্বারটা লিখছে, অসংখ্য ধন্যবাদ। আর রোশন আফরোজ রেশমি, সেও 2 নাম্বারটা লিখছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিকটাই লিখছেন। আমাদের আনসার কিন্তু 2 নাম্বারটা হবে, 1 নাম্বারটা হবে না। কেন হবে না আমি আবার একটু বলি। জাতিবাচক যত শব্দ রয়েছে, জাতিবাচক, জাতি 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 বুঝায়। বাঙালি একটা জাতি না বাবা? অবশ্যই জাতি। ঠিক পাকিস্তানিরাও একটা জাতি, কিন্তু জাপানিরাও কি একটা জাতি, জাপানি জাতি আর কি, মানে জাপানি একটা দেশ, জাতিসত্তা বোঝায়। যেমন বাঙালি বলতে বাঙালিদের একটা জাতিসত্তাকে বোঝায়, বাঙালি একটা জাতীয়তা বোধকে বোঝায়। হ্যাঁ, পাকিস্তানি বললে যে বলে পাকিস্তান চলে যা, পাকিস্তানি, তাহলে পাকিস্তানি কি একটা জাতীয়তা বোধ বা পাকিস্তানি মনোভাবকে অন্তরে লালন করাকে বলা হয় পাকিস্তানি। এটাও একটা জাতীয়তা বোধ, তাহলে জাতি বোঝাচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে যত জাতি বোঝাবে প্রত্যেকটা জাতি রস্বীকার দিয়ে হবে। কি হবে? রস্বীকার দিয়ে হবে। যত জাতি বোঝাবে প্রত্যেকটা জাতি কি রস্বীকার দিয়ে হবে। তাহলে আমাদের বাঙালিটা এখানে রস্বীকার দিয়ে বলা আছে, আর বাকিগুলো সব দীর্ঘিকার দিয়ে বলা আছে, তাই বাকিগুলো ভুল। যেটা শুধু রস্বীকার দিয়ে বলা আছে সেটাই সঠিক। তাহলে আমাদের এগুলোর আনসার কি হবে? বাঙালি রস্বীকার দিয়ে লিখতে হবে, পাকিস্তানি রস্বীকার দিয়ে লিখতে হবে, জাপানি রস্বীকার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা আমাদের যে রুলস 4 রয়েছে সেখানটাতে আর কারো কোনো অসুবিধা নাই। আমরা এখন চলে যাচ্ছি 5-এ, অর্থাৎ 5ম রুলসে চলে যাচ্ছি। দেখেন এটা আরো সহজ। ভাষা, ভাষার আর কি, ভাষা বলতে ল্যাঙ্গুয়েজ আর কি, ল্যাঙ্গুয়েজ বা বিষয়।
ভাষা বা বিষয় এগুলো বুঝাইলে সবসময় রস্বীকার বসে। কি বসে? রস্বীকার বসে। যেমন আমরা যদি বলি ইংরেজি, দেখেন অনেকে কিন্তু ইংরেজি এইভাবে লিখে, এটা কিন্তু ভুল। কারণ এটা দ্বারা একটা ভাষাকে বোঝায়, একটা ল্যাঙ্গুয়েজকে বোঝায়। যখন ইংরেজিটা একটা ল্যাঙ্গুয়েজকে বোঝায়, একটা ভাষাকে বোঝায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দীর্ঘিকারটা হয় না। সেই ক্ষেত্রে কি লিখতে হবে? রস্বীকার দিতে হবে। অর্থাৎ ভাষা বোঝালেই আমাদের কি লিখতে হবে? রস্বীকার দিতে হবে। তাহলে এটা ভুল, আমাদের সঠিকটা হচ্ছে ইংরেজি। ঠিক আছে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন, এখানে কারো কোনো অসুবিধা নাই। এখন অনেকে কিন্তু আরবি এইভাবে লেখে, আরবি। দেখেন আরবিও তো একটা ভাষা, তাই না? আরবি একটা ভাষা না? অবশ্যই সেটা একটা ল্যাঙ্গুয়েজ, সেটা একটা ভাষা। তো আমরা কি চাইলে এটাকে এইভাবে লিখতে পারবো? অবশ্যই পারবো না। সেটাকে আমরা যদি চাই তাহলে আমাদেরকে লিখতে হবে রস্বীকার দিয়ে। তাহলে আমাদের সঠিকটা হবে কি? আরবি। ঠিক একইভাবে হিন্দি, হ্যাঁ হিন্দি এটা একটা ভাষা, এটাকেও আমাদের এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্সি কীভাবে লিখবো? অনেকে কিন্তু ফার্সি শব্দটাকে এইভাবে লিখে, দেখেন ফার্সি বলতে ফরাসি আর কি। ফরাসি ধারা হচ্ছে একটা আপনার ফ্রান্সের ভাষা, হ্যাঁ এটাকে ফরাসি বলা হয় এটাকে। তো দেখেন আর তাহলে এটাকে কীভাবে লিখতে হবে? ফার্সি এটা একটা ভাষা, এটাকে রস্বীকার দিয়ে লিখতে হবে। আচ্ছা, আর কতক্ষণ ক্লাস হবে? আমার তো ঘুম পাচ্ছে। আচ্ছা, আমি কি ক্লাসটি কেটে দিব বলেন? আপনাদের ভালো লাগে না ক্লাস? আমার তো ভালো লাগে, আমার মনটা চায় আজকে এই টপিকটা সম্পূর্ণ পড়াইয়ে শেষ করে দিতে। আমার ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগে না? বলেন, ক্লাসটা আমি রেখে দিই তাহলে। 14 জন মানুষ মাত্র ক্লাসটা করে, আমি চাই আপনারা সবাই ক্লাস করেন। বলেন। একজনে আমাকে ভর্তির কথা বলছে, হ্যাঁ একজনে আমাকে ভর্তির কথা বলছে যে স্যার আপনি 19তম নিবন্ধনের একদম আমাদেরকে পাস করাই দিবেন। একটু আগে মেসেঞ্জারে বলছে, তো পাস করাই দিবেন একদম, তো মানে আমাদেরকে একদম পরিপূর্ণ করে দিবেন। আমি একটা প্ল্যান করছি, কি এটা আমি গতবারও করছি এই প্ল্যানটা, এইবার তো মানে এবারও আমার প্ল্যান আছে, বাট সেটা আরও পরে, এখন না। এবার প্ল্যানটা হচ্ছে কি, এখন আমি প্ল্যানটা বলতে চাচ্ছি না, তারপর একটু বলি যে উনি যেহেতু আমাকে মন্তব্য করছেন, যে প্ল্যানটা হচ্ছে আমি আপনাদেরকে এই যে পড়াচ্ছি এগুলো কিন্তু আপনাদের মাথায় থাকতেছে না, আবার পরক্ষণে চলে যাচ্ছে। যারা নোট করতেছেন তাদের জন্য অনেক ভালো হবে। যখন আপনারা বইটা কিনে ফেলবেন, হ্যাঁ শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা কিনে ফেলবেন, তখন ওই বইটা পড়বেন এবং আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়বেন। আমি তো প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, আমার ক্ষেত্রে একটা টপিকও বাদ যাবে না। তারপর আপনি যখন মডেল টেস্টগুলো সলভ করবেন তখন কিন্তু মোটামুটিভাবে আপনি কিন্তু পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে যাবেন। এর মাঝখানে আমি কি করব, 50টা পরীক্ষা নেবে 100 মার্কের। এখন কি বলেন স্যার 50টা? হ্যাঁ 50টা। যেমন আমি ইংলিশের জন্য 25 মার্কের, এখানে 25টা দিব, বাংলার জন্য 25টা দিব, জিকের জন্য 25টা দিব, গণিতের জন্য 25টা, এবং আমাদের বাকি যেটা রয়েছে বাংলা, ইংলিশ, জিকে এবং কি ইংলিশ, বাংলা, ইংলিশ, জিকে, হ্যাঁ আর হচ্ছে গণিত। টোটাল কয়টা? 4টা 100 মার্কের। তো আমি যখনই 100 মার্কের পরীক্ষা নিব, এবার 50টা পরীক্ষা নিব। তারপর আপনি প্রথম পরীক্ষা দিবেন যে স্যার আমি খারাপ করছি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থাটা কোন জায়গায়। তারপরে পরীক্ষা দিচ্ছেন, আবারও খারাপ করছেন, আপনি বুঝতে পারবেন আপনার অবস্থাটা এখন কোন লেভেলে আছে। এরপর আপনি চিন্তা করতেছেন যে আমি কোন জিনিসটা বুঝতেছি না, আমার মনে হয় স্যার আমার ম্যাথে একটু ঘাটতি রয়ে গেছে, আমি ম্যাথটা আর একটু জ্বালাই নিব। স্যার আমার মনে হয় ইংলিশে একটু ঘাটতি রয়ে গেছে, আমি ইংলিশটা একটু জ্বালাই নিব। তাহলে এইভাবে আপনি যদি আমার মাধ্যমে 50টা পরীক্ষা অংশগ্রহণ করেন, অনলাইন ভিত্তিক পরীক্ষাগুলো, আমি আপনাকে এইভাবে 4টা অপশন করে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করে আপনার নাম আসবে, সেখানে আপনার নাম দিবেন এবং আপনার একটা ঠিকানা দিবেন, তারপরে আপনি এমসিকিউগুলো বরাট করবেন, ফিল আপ করবেন। আপনাকে একটা টাইম দিয়ে দেওয়া হবে 100 মার্কের জন্য, আপনাকে 1 ঘন্টা একটা সময় দিয়ে দেওয়া হবে। এই 1 ঘন্টার ভিতরে আপনি পরীক্ষা দিয়ে সাবমিট করবেন এবং আমি পরে ফলাফল আপনাদের জন্য প্রকাশ করব। তখন আপনার অবস্থানটা আপনি বুঝতে পারবেন আপনি কোন অবস্থানে আছেন। যেটা আমি করি সবসময়, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েও প্ল্যান আছে, আমি আপনাদেরকে নিয়ে সেটা করব। আর আমাদের এই ক্লাসগুলো আমরা কন্টিনিউ রাখবো
যতদিন পর্যন্ত নেওয়া যায় আমরা ততদিন পর্যন্তই সেটা কন্টিনিউ করব। অবশ্যই আপনারা ক্লাসগুলো করবেন। কারো যদি এই নিয়ে কোনো কথা থাকে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? আর আমাদের নিবন্ধনের একটা কোর্স অবশ্যই থাকবে, তবে সেটা সচরাচর অন্যান্য টিচারদের মতো না। আমরা এতটা বিজনেসও না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমার এই বেস থেকে কতজন স্টুডেন্ট 19তম নিবন্ধনে পাশ করলো সেটাই দেখার বিষয়। বাট আমরা ওই বিজনেসম্যান না। একজন দেখলাম যে একটা শুধুমাত্র 19তম নিবন্ধনের ইংলিশটাই পড়াচ্ছে, সে সেখানের মধ্যে 3000 টাকা চাচ্ছে। আবার একজনকে দেখলাম বাংলা পড়াচ্ছে 1500 টাকা চাচ্ছে। আবার আমি দেখলাম বিদ্যাবাড়িতে প্রায় 3 থেকে 4000 নাকি 7000 টাকা চাচ্ছে। তো আসলে এইটা কখনোই কাম্য নয়। এত টাকাও আসলে চাওয়ার প্রয়োজন নেই। 500-600 টাকা বা 700-800 টাকা হলে আপনার এই নিবন্ধনের 19তম নিবন্ধনের যে বিষয়টা আপনি 100% পাস করবেন। যদি ফেল করেন তাহলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবেন অবশ্যই, সেটা আপনাদেরকে আগেই বলে দিলাম। ইনশাল্লাহ আপনি পাস করবেন, আপনার পাশের দায়িত্ব আমার। এবার আপনি যত কিছুই করেন না কেন, আপনি যদি খারাপ করে ফেলেন তাহলে আমাকে এসে বলবেন যে স্যার আমি খারাপ করছি, আমার টাকাটা ব্যাক করে দেন, আমি 7000 টাকাটা ব্যাক করে দিব। তো সেটা এখন না, সেটা আরও পরে আমি করব। আর তার আগে আপনাদেরকে আমি যে ক্লাসগুলো দিচ্ছি আপনারা সেই ক্লাসগুলো করতে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যদি আমাকে ভরসা করেন যে স্যার আমরা আপনাকে ভরসা করি, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনার উপরে আমাদের ভরসা আছে। আপনি আমাদের ক্লাসগুলো নেবেন প্রতিদিন, এইভাবেই যেভাবে নিচ্ছেন এইভাবে নেবেন এবং আমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে দিবেন। আপনার কাজ হচ্ছে শুধু পরীক্ষার হলে অংশগ্রহণ করা। যেইভাবে বলছি ওইভাবে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আপনার তো এত দরকার নাই, আপনার দরকার 40 মার্কে পাস, আপনি পাবেন 60 থেকে 70 মার্ক, ঠিক আছে? অর্থাৎ আমরা অনেক টপিক বাদ দিয়ে দিলেও আপনার 70 মার্ক আপনার কাছে কমন, ঠিক আছে? তো আমি যাই হোক, এটা আপনাদের উপরে। যদি কারো এই জাতীয় পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নাই। কোর্স আসবে আরও পরে, ঠিক আছে? আমরা বুঝলাম ভাষা জাতীয় যে শব্দগুলো সেগুলোর ক্ষেত্রে আমাদের রস্বীকার হয়, কারো কোনো অসুবিধা নাই এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই? ওকে, আছে অসুবিধা থাকলে আমাকে বলেন, ঠিক আছে? এরপরে আমাদের 6 নম্বর সূত্রে আসি। সেখানে বলছে, দেখেন এটা আপনারা করেন। হ্যাঁ, আমি বলবো নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক এটা আপনারা করবেন। যেমন আমি যদি বলি গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, আবার গীতাঞ্জলির একটু চেঞ্জ করে দেই। এখানে কোনটা সঠিক বলেন তো? গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি এবং আবার গীতাঞ্জলিটাকে আমি আবার এখানে রস্বীকার দিয়ে লিখছি, এখানে দীর্ঘিকার দিয়ে লিখছি, জাস্ট এইভাবে লিখছি। কোনটা সঠিক হবে বলেন? আপনারা বলেন কোনটা সঠিক হবে? এখানে আপনারা নিজেরাই বলেন এখানে সঠিক কোনটা হবে। বলেন এখানে সঠিক কোনটা হবে? এক নাম্বার অনেক ধন্যবাদ আপনাদেরকে। 1 নাম্বারটাই সঠিক। দেখেন এগুলো একটাও সঠিক না। আপনারা চালাক, কিন্তু আপনারা বুঝে ফেলছেন যে স্যার সব জায়গার মধ্যে দীর্ঘইকার আছে, তার মানে তাইলে তো সবগুলো সঠিক হওয়ার কথা। যেহেতু এখানে সবগুলো একই রকম আছে, এটা আলাদা আছে, তাহলে এটাই হবে। পরীক্ষার হলে এইভাবে চালাকি করতে পারবেন আপনারা, ঠিক আছে? আপনারা এইভাবে পরীক্ষার হলে চালাকি করবেন, অবশ্যই চালাকি করবেন। চালাকি করার সুযোগ আপনাদের আছে, এইভাবে সুযোগ আছে চোরামি করার। তো সেটাও দেখাই দিব আপনাদেরকে, আমার সাথে থাকবেন আশা করি। দেখেন গীতাঞ্জলি, আর এটার সূত্রটা হচ্ছে অঞ্জলি জাতীয় শব্দ। অঞ্জলি জাতীয় শব্দ সবসময় রস্বীকার দিয়ে অঞ্জলি। যেমন গীতা যোগ অঞ্জলি, গীতাঞ্জলি। শ্রদ্ধা যোগ অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। পুষ্প যোগ অঞ্জলি, পুষ্পাঞ্জলি। এরপরে গীতা যোগ অঞ্জলি, গীতাঞ্জলি।
দেখেন অঞ্জলি জাতীয় শব্দ সবগুলো রস্যিকার দিয়েই হয়, তাহলে এগুলো কখনো দীর্ঘিকার দিয়ে হয় না, এগুলো সবসময় কি দিয়ে হবে? রস্যিকার দিয়েই হবে। তাহলে আমরা বুঝলাম অঞ্জলি জাতীয় শব্দ সবসময় রস্যিকার দিয়েই হয়। এইভাবে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, প্রীত্যঞ্জলি, হ্যাঁ, এই জাতীয় যত শব্দ আছে সবগুলো শব্দ কি দিয়ে হবে? রস্যিকার দিয়েই হবে শিক্ষার্থীরা। আশা করি আপনারা এটা বুঝছেন। কারো কোনো অসুবিধা নাই এই পর্যন্ত? থাকলে আমাকে অবশ্যই বলবেন যে স্যার আমাদের কোনো অসুবিধা নাই। আমি কিন্তু চেষ্টা করবো আজকে সূত্র সবগুলোই পড়ানোর জন্য, শেষ করার জন্য। এরপরে একটা গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব।